ডিক্লাইন অফ পর্তুগিজের ডিক্লাইনও হয়েছিল, কারণ অবশ্যই 100 বছরের বেশি তারা কমার্শিয়ালি একটা আধিপত্য রেখে গেছে। তাদের পতন তো খুবই মানে অবশ্যম্ভাবী ছিল। পতনের কারণ কি কি ছিল? 1 নম্বর, the local advantage gained in India was reduced with the emergence of powerful dynasties in Egypt, Persia and North India. ইজিপ্টে, পার্সিয়াতে, নর্থ ইন্ডিয়াতে আরো বেশি লোকাল ডাইনেস্টিস ক্যাপচার করলো, ঠিক আছে, এবং পাওয়ারফুল ডাইনেস্টি চলে এলো। তার ফলে কি হলো, এখানে যে ওদের যে অ্যাটেনশনটা, ইন্ডিয়াতে যে অ্যাটেনশনটা, সেটা ডিভাইডেড হয়ে গেল। ইজিপ্টে, নর্থ ইন্ডিয়াতে, তারপর পার্সিয়াতে স্ট্রং এম্পায়ার চলে এলো। এটা একটা কারণ। নেক্সট কারণ, দ্য মারাঠাস ক্যাপচার্ড সালসেট এন্ড ভাসিন ইন 1739 ফ্রম দেম। তখন তো 1700 সাল চলে এসছে, তখন কারা উঠে আসছে, মুঘলদের ওপর দিয়ে যাচ্ছে কারা? মারাঠাসরা। ততদিনে অরঙ্গজেবের মৃত্যু হয়ে গেছে 1707 সালে। 1739-এ মারাঠাসরা একদম পিকে, ঠিক আছে, প্রায় বেশিরভাগ ইন্ডিয়াকে তারা ধরেই নিয়েছে, মানে বকলমের মুঘলদের ছাড়িয়ে তখন রুলার হচ্ছে মারাঠাসরা। কারণ তখন লেটার মুঘলরা, বাহাদুর শাহ, ফারুক শাহ, তাদের মানে থাকা না থাকা সমান। তখন কারা ছিল? অ্যাকচুয়ালি মারাঠাসরা ছিল। মারাঠাসরা কি করেছিল? সালসেট এন্ড ভাসিন, ওই মহারাষ্ট্রের দুটো আইল্যান্ডকে তারা নিজেদের কবজায় নিয়ে নিয়েছিল। তো পর্তুগিজদের তাদের অনেক ক্ষতি হয়েছিল, কারণ ওই সালসেট এন্ড ভাসিন খুব ইম্পর্টেন্ট দুটো ওদের কমার্শিয়াল পয়েন্ট ছিল, সেগুলোকে মারাঠার কাছে চলে গেল। তো অর্থনৈতিক ক্ষতি হলো তার ফলে, সেটা একটা কারণ ডিক্লাইনের। দেয়ার রিলিজিয়াস পলিসিস, নট sea pirates were also the cause of their decline. তার মধ্যে তাদের এই যে কনভার্সন, দেখলেই কনভার্ট করে দেওয়া, ঠিক আছে, সবাইকে খ্রিস্টান হতে হবে, এটাও খুব আনপপুলার করে দিয়েছিল পর্তুগিজদের ভারতবর্ষে, ঠিক আছে। এবং দ্বিতীয় কারণ হচ্ছে সি পাইরেটস, জলদস্যু, লুটপাট, এইসব, মানে জলদস্যু হিসেবে তারা প্রচুর স্মাগলিং অ্যাক্টিভিটিস করতো। তাই জন্য তাদেরকে শাসক হিসেবে কেউ সেভাবে মেনে নেয়নি, তাই না? ব্রিটিশদেরকে কি শাসক হিসেবে মেনে নিয়েছিল, পর্তুগিজদের সেটা নেয়নি, কারণ এই যে জলদস্যু একটা স্বভাব ওদের ছিল, ঠিক আছে, সেই জন্য। ডিসকভারি অফ ব্রাজিল ডাইভার্টেড দেয়ার কলেক্টিভ অ্যাক্টিভিটিস। তারা ততদিনে আবার ব্রাজিল খুঁজে পেয়েছে। ব্রাজিল খুঁজে পেয়ে 1498-এ ইন্ডিয়াকে পেয়ে যেরকম করছিল, এখন ব্রাজিলকে পেয়ে সেরকম করছে। ব্রাজিলে চলে গেল, ব্রাজিলে গিয়ে ওখানে ক্যাপচার করছে, কলোনাইজিং অ্যাক্টিভিটিস ওখানে চালাচ্ছে। তখন কি ইন্ডিয়াতে বোর হয়ে গেছে, তখন ব্রাজিলে চলে গেল, ঠিক আছে। তো অ্যাটেনশনটা ডাইভার্ট হয়ে গেল। লাস্ট পয়েন্ট, এন্ড অফ মনোপলি অফ দেয়ার নলেজ অফ সি রুটস অলসো রেসপন্সিবল ফর দেয়ার ডিক্লাইন। 1498-এ কি হয়েছিল? ভাস্কো ডা গামা, অ্যালবেদ্রো পেট্রাস, পেট্রো অ্যালভারেজ ক্যাব্রেল, এদেরকে একবারে ভগবান সমান দেখা হতো। কেরালা, গুজরাট, এই যে আব্দুল মাজিদ, জামোরিন, এরা মনে করতো কি পর্তুগিজরা আসেনি, ভগবান এসছে। কেন? ওদের যে সামুদ্রিক যে নলেজটা এটা ছিল, সেটার কারণে। সামুদ্রিক নলেজটার কারণে ওদেরকে ভগবান তুল্য করে দেখা হতো আর কি, বিশাল ইম্পর্টেন্স দেওয়া হতো। কিন্তু সেটার এখন আর কোনো প্রয়োজন নেই, এখন 100-150 বছর হয়ে গেছে। এখন এরকম নলেজ সবার কাছেই আছে। যা হয় আর কি, এক্সামের কাট অফ বেড়ে যায়। আগে যে কোশ্চেনটা খুব বড় হয়, পরবর্তীকালে সেটা পুরনো হয়ে যায়, ওরকম 100 বছর হয়ে গেল। পর্তুগিজরা যেটা জানতো আগে, যেটা নিয়ে ওরা অহংকার করতো, সেটা এখন ব্রিটিশরা জানে। ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, থমাস রো, অমুক তমুক অনেকেই চলে এসছে। সেই সি রুটটা ডিসকভার হয়ে গেছে এবং স্যাচুরেটেড হয়ে গেছে, সবাই এই রাস্তা দিয়ে আসছে। তো দ্যাট ইজ নট আ বিগ ডিল রাইট নাও। এটাও আরেকটা কারণ ছিল তাদের এন্ড অফ মনোপলি অফ দেয়ার নলেজ অফ সি রুট। সি রুটের যে নলেজটা তারা রাখতো, সেটা শেষ হয়ে গেছিল, এবং তার ফলে তাদের ইম্পর্টেন্সও কমে গেছিল। দিস আর দ্য রিজন অফ ডিক্লাইন অফ পর্তুগাল রুল, ঠিক আছে। কিন্তু ডিক্লাইন মানে কি পুরোপুরি শেষ হয়ে যাওয়া? না। তাহলে একটু আগে যে বললাম যে 1961-এ লাস্ট পর্তুগিজরা বেরোলো ইন্ডিয়া থেকে, ডিক্লাইন মানে হচ্ছে তাদের যেই একাধিপত্যটা ছিল, তাই না, সেটা কমে গেছিল। তখন তারা গোয়ার মধ্যে লাস্টে কি হয়েছিল, তারা গোয়ার মধ্যে রেস্ট্রিক্টেড ছিল। 1961 অব্দি পর্তুগিজরা গোয়ার মধ্যেই রেস্ট্রিক্টেড ছিল, তার বাইরে বেরোতে পারেনি, ঠিক আছে। কিন্তু বাকি সারা প্যান ইন্ডিয়া যেই ডমিনেন্সটা ছিল, সেটা কমে গেল, ঠিক আছে, ইংলিশরা, ব্রিটিশরা, ব্রিটেনরা আসার পর। এটা হলো ডিক্লাইন অফ দ্য পর্তুগিজ। কারো যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে পোস্ট করবে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। টাইম লাইনটা একবার রিভাইজ করি। আমাদের এক্স্যাক্টলি এমসিকিউ কোশ্চেন যেই প্যাটার্নে আছে, সেই প্যাটার্নে একটা টাইম লাইন কি। ফার্স্টে 1498 কি হয়েছিল?
অ্যারাইভাল অফ, এটা রিভিশন, যা বললাম এতক্ষণ সেটা রিভিশন। অ্যারাইভাল অফ ভাস্কো ডা গামা at Calicut and his grand reception by the local king Zamorin. লোকাল কিং জামোরিন তাকে একেবারে কোলাকুলি করে তাকে আর কি রিসেপশন দিল, গ্র্যান্ড রিসেপশন ভাস্কো ডা গামার 1498 ক্যালিকাটে যখন এলো। সেটা প্রথম ইভেন্ট। 1503 তে কি হলো, এস্টাবলিশমেন্ট অফ ফার্স্ট পর্তুগিজ ফোর্ট অ্যাট, তার মানে কি কোচিং এর যে পারমিশনটা পেয়েছিল আমরা একটু আগে দেখলাম, অ্যালবার্টো পেট্রিয়াস ক্যাব্রেল এই ফোর্টের পারমিশন কত সালে পেয়েছিল, 1500 সালে পেয়েছিল, বাট সেটা সেট আপ হয়েছিল কত সালে, 1503 সালে। এটা ইম্পর্টেন্ট, ডেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। পারমিশন পেয়েছিল 1500 সালে ফার্স্ট ফ্যাক্টরিটা সেট আপ হলো কত সালে, 1503 সালে, ঠিক আছে। কোথায়, কোচিনে। কোচিন ওয়াজ দ্য ফার্স্ট ফ্যাক্টরি সেন্টার অফ পর্তুগিজ বা অফ এনি ফরেন পাওয়ার। 1505 সালে কি হয়েছিল, এস্টাবলিশমেন্ট অফ সেকেন্ড পর্তুগিজ ফোর্ট এট ক্যান্নানোর। ক্যান্নানোর হচ্ছে সেকেন্ড ফোর্ট হয়েছিল আমরা জানি। ক্যান্নানোরের ফোর্টের পারমিশন কত সালে পেয়েছিল, 1501 সালে আমরা দেখলাম। 1 সাল থেকে 5 সাল, 4 বছর ধরে ফোর্টটা তৈরি হয়, ফাইনালি ফোর্টটা শুরু হলো 1505 সালে। এই ডেটগুলো মনে রাখতে হবে। অ্যারাইভাল হচ্ছে 1498, 1503 সালে ফার্স্ট ফ্যাক্টরি, 1505 সালে সেকেন্ড ফ্যাক্টরি। 1509 সালে কি হয়েছিল, ডিফিট অফ কম্বাইন্ড ফ্লিট অফ গুজরাট ইজিপ্ট বাই অ্যালমেডা। এই যে গুজরাট ইজিপ্ট যারা আর কি সমুদ্রে ওদেরকে আরবস ইজিপ্ট গুজরাট এদেরকে আর কি হারিয়ে দিল অ্যালমেডা, তখন আর কি পুরো এই যে ওদের যে ওয়াটার মনোপলি ছিল, সি মনোপলি ছিল, এটা প্রথম এস্টাবলিশ কি করেছিল অ্যালমেডা, এদেরকে হারিয়ে, ইজিপশিয়ান নেভি গুজরাটি নেভি এদেরকে হারিয়ে। সেইটাই বলছে, সেটা কবে থেকে শুরু হয়েছিল, 1509 সাল। 1510 সালে কি হলো, অ্যালফান্সো দি আলবুকার ক্যাপচার গোয়া এন্ড বিজাপুর। এটা খুব ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ঘটনা ওদের। 1510 সালে গোয়া শুধু নয় বিজাপুরকেও সঙ্গে ক্যাপচার করেছিল। কার থেকে, সুলতান অফ বিজাপুরের থেকে আমরা জানলাম। সুলতান অফ বিজাপুরের থেকে বিজাপুর ক্যাপচার করেছিল, তার সাথে সাথে গোয়াও ক্যাপচার করেছিল, ঠিক আছে। এই ইভেন্ট গুলো ইম্পর্টেন্ট। 1498 1503 ফার্স্ট ফ্যাক্টরি, 1505 সেকেন্ড ফ্যাক্টরি, 1509 সমুদ্র ক্যাপচার করা, 1510 অ্যালবুকার গোয়া এবং বিজাপুর ক্যাপচার করা, ঠিক আছে। এই পুরো স্লাইডে যদি অসুবিধা হয় তলায় কমেন্টে পোস্ট করুন। আমি নেক্সট স্লাইডে মুভ করছি। 1530 সালে কি হয়েছিল, ডিক্লারেশন অফ গোয়া অ্যাজ পর্তুগিজ ক্যাপিটাল। গোয়াকে ওই যে বললাম ইম্পর্টেন্ট, ক্যাপচার করলো কবে, 1510, ক্যাপিটাল করলো কবে, 1530। 35 কি হয়েছিল, সাবডিভিশন অফ দিউ, দিউকে ক্যাপচার করলো। এবার কোন জায়গা কত সালে ক্যাপচার করেছিল সেইগুলো, যদি পেপারের কাট অফ লেভেল হাই থাকে তাহলে কিন্তু গোয়া পেরিয়ে দিউ কবে ক্যাপচার হয়েছিল সেটাও জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে আমাদের এই ডেট গুলো মাথায় রাখতে হবে, যেহেতু এগুলো ইম্পর্টেন্ট পর্তুগিজ সেন্টার। ডিউ কিন্তু ইম্পর্টেন্ট পর্তুগিজ সেন্টার। ডিউ ক্যাপচার হয়েছিল কবে, 1535-এ। তারপরে 1559-এ দামান হয়েছিল। দামান এন্ড দিউ দুটোই ইম্পর্টেন্ট জায়গা। দিউ হয়েছিল 35-এ, দামান হয়েছিল 59-এ, ঠিক আছে। 1596-এ কি হয়েছিল, আউটস্টার পর্তুগিজ বাই ডাচ ফ্রম সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়া মানে ইন্ডিয়ার নিচে ওই যে ইন্দোনেশিয়া ওই জায়গাগুলোতে। তখন ওখানে পর্তুগিজদেরকে তাড়িয়ে ছাড়লো ডাচরা, ডাচরা চলে এসছে। হ্যাঁ, আমরা যদি ক্রোনোলজি দেখি তাহলে কিন্তু পর্তুগিজের পরে ইন্ডিয়া ক্যাপচার কে করেছিল, ডাচরা। ইংলিশরা কিন্তু পরে, ইংলিশরা তখনও সেইভাবে আর কি সেইভাবে এস্টাবলিশড হতে পারেনি। পর্তুগিজের পরেই যারা ইন্ডিয়া আসে তারা হচ্ছে ডাচ, ঠিক আছে। তো ডাচরা প্রথমেই সাউথ ইস্ট এশিয়ায় পর্তুগিজের হারিয়ে দিল 1596-এ, প্রায় 100 বছর পর। 1612-এ কি হয়েছিল, লস অফ সুরাট টু ইংলিশ। ইংলিশরা 1612-এ, এইবার 1600 সাল থেকে ইংলিশরা তো শুরু হয়ে গেল। কুইন এলিজাবেথের চার্টার কত সালে হয়েছিল, এটা প্যারালাল ইনফরমেশন, পরের ক্লাসে পড়বো আমরা, কিন্তু বলে রাখি প্রসঙ্গত উল্লেখ্য, 1600 সালে কুইন এলিজাবেথ চার্টার দিয়েছিল ইন্ডিয়াতে ব্যবসা করার, তাই রাইট। এবার 1600 থেকে 1612 হচ্ছে 12 বছর। 12 বছরের মধ্যেই কিন্তু সুরাটকে লস করে ফেলে। 1663-তে কি হয়েছিল, ডাচ ওন অল দ্য পর্তুগিজ ফোর্ট অন মালাবার, দে লস্ট দেয়ার কন্ট্রোল গ্রাজুয়ালি, ঠিক আছে। 1663-তে ডাচদের কাছে সব হেরে ধরে বসে থাকলো, ঠিক আছে। 1663-তে ডাচদের কাছে পরাজিত হলো, তার মানে কি আস্তে আস্তে ওদের এফেক্টটাই কমে যাচ্ছে, ঠিক আছে। দিস আর দ্য ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক অফ পর্তুগিজ রুল।
এই স্লাইডে কারোর যদি কোনো ডাউট থাকে তাহলে তলায় কমেন্ট বক্সে পোস্ট করবেন। আমি নেক্সট স্লাইডে মুভ করছি। নেক্সট আমরা যদি একদম ক্রোনোলজিটা দেখি, ক্রোনোলজিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ওটা মনে রাখতে হবে। একদম প্রথমে যে ক্রোনোলজিটা আমরা দেখলাম, এই যে ক্রোনোলজিটা, এখানে যদি দেখি প্রথমে কারা, পর্তুগিজরা, তারপর কারা, তারপর কিন্তু ব্রিটিশরা না, তারপর হচ্ছে ডাচরা, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ডাচরা। আজকে আমরা ডাচদেরকে নিয়ে নেক্সট পড়বো। পর্তুগিজ আমরা কমপ্লিট করলাম। পর্তুগিজ নিয়ে কারো কোনো ডাউট থাকলে তলায় কমেন্ট বক্সে পোস্ট করবে। অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ান চ্যাপ্টার পড়ছি আজকে। অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ান চ্যাপ্টারে প্রথম যারা ইউরোপিয়ানসরা, পর্তুগিজরা, তাদের আজকে কমপ্লিট করলাম। এবার আমরা নেক্সট পার্ট যেটা যাচ্ছি সেটা হচ্ছে ডাচদের, ঠিক আছে, দ্য সেকেন্ড ইউরোপিয়ানস হু কেম টু ইন্ডিয়া, ডাচ। হ্যাঁ, দ্য সেকেন্ড ইউরোপিয়ানস হু কেম টু ইন্ডিয়া ওয়ার ডাচ। ডাচরা কি করেছিল এবার দেখে নিই। In 1602, the State General of Netherlands amalgamated most trading companies into East India Company of Netherlands, ঠিক আছে। নেদারল্যান্ডসের যে কটা কোম্পানি ছিল সবাইকে মোটামুটি অ্যামালগামেশন করে ফেললো, জয়েন করে ফেললো। জয়েন করে একটা কোম্পানি তৈরি করলো, সেটার নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ নেদারল্যান্ডস। তাদের নামও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়া হলো। ব্রিটিশদের প্রথম কোম্পানির নামও ইস্ট ইন্ডিয়া ছিল, ডাচদের প্রথম কোম্পানির নামও ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সবই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ওরা নাম দিত। একটা হচ্ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামটা কমনলি শুনি কারণ ওরা ইম্পর্টেন্ট আমাদের জন্য, ইন্ডিয়ার ইতিহাসের জন্য। ডাচের ডাচদের কোম্পানির নামও কিন্তু ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, এবং এগুলো বিভিন্ন অন্য কোম্পানির অ্যামালগামেশনে ফর্ম হয়েছিল। সেকেন্ড পয়েন্ট, ডাচ সেটেলমেন্টস। ফার্স্ট ফ্যাক্টরি অ্যাট মাসুলিপট্টনম ইন 1605। প্রথম ফ্যাক্টরি কোথায় সেট আপ হয়েছিল? 1605 সালে, ঠিক আছে। পর্তুগিজদের প্রথম ফ্যাক্টরি কত সালে সেট আপ হয়েছিল? 1505 সালে ক্যালিকাটে, রাইট। এগুলো একদম লিঙ্ক করে করে পড়তে হবে। সেকেন্ড ফ্যাক্টরি সেট আপ হয়েছিল, এই এই সরি, ডাচদের ফার্স্ট ফ্যাক্টরি সেট আপ হয়েছিল 1605, ঠিক তার 100 বছর পর। পর্তুগিজদের ফার্স্ট ফ্যাক্টরি সেট আপ হয়েছিল 1505, ডাচদের প্রথম ফ্যাক্টরি সেট আপ হলো 1605। 100 বছরের ব্যবধান। পর্তুগিজদের হয়েছিল কোথায়? ক্যালিকাটে। ডাচদের হলো কোথায়? মাসুলিপট্টনম। মাসুলিপট্টনমটা কোথায়? আন্ধ্রপ্রদেশে, রাইট। নেক্সট পয়েন্ট, দে ক্যাপচার্ড নাগাপট্টনম ফ্রম দ্য পর্তুগিজ অ্যান্ড মেড ইট দেয়ার স্ট্রং হোল্ডস ইন সাউথ। তখন কে রাজ করছে সারা সাউথ ইন্ডিয়া? পর্তুগিজরাই, ঠিক আছে, কারণ আর কোনো ইউরোপিয়ান শক্তি নেই। পর্তুগিজদের থেকে নাগাপট্টনম বলে একটা জায়গা তারা ক্যাপচার করে নেয় এবং নাগাপট্টনমে তাদের সাউথ ইন্ডিয়া স্ট্রং হোল্ড হিসেবে এস্টাবলিশ করে নেয়। নাগাপট্টনম কোন রাজ্যে অবস্থিত? আন্ধ্রপ্রদেশ আবার। নেক্সট, ইন 1609 দে ওপেন্ড ফ্যাক্টরি ইন পুলিকাট, নর্থ অফ মাদ্রাস, ঠিক আছে। পুলিকাট কোথায়? পুলিকাট হচ্ছে কেরালা, সরি, ইয়েতে, তামিলনাড়ুতে। হ্যাঁ, মাদ্রাসের চেন্নাই ঠিক ওপরে পুলিকাট। পুলিকাট খুব ফেমাস শহর, এখনো এক্সিস্ট করে, ঠিক আছে। এটা যদি তামিলনাড়ু হয়, এটা যদি চেন্নাই হয়, ঠিক এর উপরে পুলিকাট। এটা হচ্ছে পুলিকাট, এটা হচ্ছে চেন্নাই। এই পুলিকাটকে ক্যাপচার করে 1609-এ, সেটা ওদের স্ট্রং হোল্ড হয়ে যায়। তাহলে ডাচদের স্ট্রং হোল্ড কি কি হলো? তিনটে নাম বললাম আমরা। একটা হচ্ছে মাসুলিপট্টনম, একটা হচ্ছে নাগাপট্টনম, একটা হচ্ছে পুলিকাট। ওকে, ডেট গুলো ইম্পর্টেন্ট। এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে তলায় পোস্ট করবে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, নেক্সট পয়েন্ট, their principal factories were at Surat 1616, Biblipatnam 1641, করাইকল 1645, চুচুড়া, ঠিক আছে, চিনসুরা বলতো, চুচুড়াতে, আমাদের চুচুড়াতে ডাচদের একটা ফ্যাক্টরি এস্টাবলিশ হয়েছিল কত সালে? 1653। এটা ডাব্লিউবিসিএস পরীক্ষায় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর বরানগর, বরানগর এই যে দমদম, বরানগর, বরানগরে, ঠিক আছে, এবং কাশিম বাজার। কাশিম বাজার কোথায়?
মুর্শিদাবাদে বহরমপুর স্টেশনের পরের স্টেশন হচ্ছে কাশিমবাজার। কাশিমবাজারে ওদের ফ্যাক্টরি সেট আপ হয়েছিল। বালাসোর উড়িষ্যার, পাটনা বিহারের, নাগাপাট্টিনাম অন্ধ্রপ্রদেশের 1658-এ এবং কোচিনে 1663-তে। ঠিক আছে, কোচিনে ওদের ফ্যাক্টরি অনেক পরে সেট আপ হয়, কিন্তু পর্তুগিজের আমরা দেখেছি কোচিন, ক্যালিকাট, কন্নানর এগুলো অনেক আগে ক্যাপচার হয়ে যায়, কিন্তু ওরা কোচিনে অনেক পরে ক্যাপচার করে। কোচিন অনেক পরে ক্যাপচার হয়, তার আগে নাগাপাট্টিনাম, পাটনা, বালাসোর এই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া এবার একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি, ওভারঅল যদি দেখি, পর্তুগিজরা কিন্তু কেরালা বেল্টটাকে টার্গেট করেছিল। সবার একটা টার্গেট জোন থাকে, পর্তুগিজরা কেরালা বেল্টকে টার্গেট করেছিল ইনিশিয়াল ইয়ার্সে। ডাচরা কোন বেল্টকে টার্গেট করলো? আন্ধ্রপ্রদেশ বেল্টকে। ঠিক আছে, ডাচরা কিন্তু আন্ধ্রপ্রদেশ বেল্টে ম্যাক্সিমাম ওদের, ম্যাক্সিমাম আমি বলছি সার্বিকভাবে, মানে জেনারেলি, অ্যাজ অফ জেনারেলি, ঠিক আছে, এমনি এন্টায়ার সাউথ ইন্ডিয়া জেনারেলি দেখতে গেলে ডাচরা হচ্ছে আন্ধ্রপ্রদেশ, পর্তুগিজরা হচ্ছে কেরালা। ফ্যাক্টরি গুলো ক্যাপচার করেছিল। দে আউস্ট পর্তুগিজ ফ্রম হুগলি, হুগলিতে কত সালে পর্তুগিজদের তাড়িয়ে দিল? 1632, ইম্পর্টেন্ট ডেটা। ফ্রম শ্রীলঙ্কা ইন 1658। এই যে হুগলির কোয়েশ্চেনটা কিন্তু বহু পরীক্ষায় জিজ্ঞেস করে। ঠিক আছে, হুগলি থেকে 1632-এ পর্তুগিজরা সরে যায় এবং ডাচরা চলে আসে। ইন্ডিগো ট্রেড ফ্রম মাসুলিপাট্টনম, টেক্সটাইল ট্রেড ফ্রম দ্রাসপাট্টনম at 1650 and কাশিম বাজার সিল্ক ট্রেড। ঠিক আছে, এগুলো ওরা ক্রমশ আস্তে আস্তে ক্যাপচার করতে শুরু করে দেয়। দিস আর দ্য এরিয়াস ওভারঅল। নেক্সট স্লাইডে যাচ্ছি। অ্যাংলো ডাচ রাইভালরি। ঠিক আছে, অ্যাংলো ডাচ রাইভালরি মানে ব্রিটিশদের সঙ্গে ডাচদের রাইভালরি কোথায় শুরু হয়েছিল? ঠিক আছে, প্রথম হচ্ছে 1623-তে ডাচ ম্যাসাকার 10 ইংলিশম্যান অ্যাট আম্বোয়ানা, ইন্দোনেশিয়া। ইংলিশ ডিফিটেড ডাচ ইন দ্য ব্যাটল অফ বেতারা ইন 1759। ঠিক আছে, ইংলিশ ডিফিটেড ডাচ ইন দ্য ব্যাটল অফ বেতারা এট 1759, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্লিজ কিপ ইট ইন মাইন্ড। হ্যাঁ, next point, after prolonged warfare, both parties came to a compromise in 1667 by which the British agreed to withdraw all their claims to Indonesia. মানে কি, অ্যাংলো আর ডাচ রাইভালরির সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখান থেকে আসে, ডাচ এবং অ্যাংলোদের যুদ্ধ হয়েছিল ব্যাটল অফ বেদারা 1759-এ, সেটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে আফটার প্রলং ওয়ারফেয়ার, প্রচুর যুদ্ধের পরে একটা কম্প্রোমাইজ সিস্টেম তৈরি করা হয়েছিল 1667-এ, যেখানে ব্রিটিশরা তাদের প্রত্যেকটা যা যা ক্ষয়ক্ষতি হয়েছিল এই যুদ্ধে সবকিছু ইন্দোনেশিয়ার মারফত মানে ইকুয়েট করে দেওয়ার চেষ্টা করে, থ্রু ইন্দোনেশিয়া তারা ইকুয়েট করে দেওয়ার চেষ্টা করে যা যা ক্ষতি সাধন তাদের হয়েছিল। এই পুরো প্রসেসটায় দেখা যাচ্ছে পর্তুগিজরা, আমি স্লাইডে চলে যাচ্ছি, স্লাইডে গিয়ে বলি এটা, তারপর আবার ফিরে আসছি। দেখা যাচ্ছে ডাচরা যখন এস্টাবলিশড হলো, পর্তুগিজরা তো অনেক লং টার্মে ছিল, মোটামুটি 100 থেকে 150 বছর এদের ইনফ্লুয়েন্স ছিল পর্তুগিজে, রাইট? অনেকটা শক্ত একটা স্তম্ভর মতো ছিল পর্তুগিজরা। ডাচরা কি হলো, ডাচরা যখন এলো এবং গেল, দুটোর মাঝখানে টাইমটা খুব একটা নয়, ইট ইজ লেস দেন 50 to 75 ইয়ার্স, 100 বছর নয়, 100 বছরের কম। ঠিক আছে, 50 থেকে 75 বছরের মধ্যেই ডাচদের কিন্তু পুরো ইয়ে হয়ে গেল। কেন? তারপরেই আবার ইংলিশরা চলে এলো, ব্রিটিশরা সঙ্গে সঙ্গে কিন্তু ডাচদেরকে ক্যাপচার করে ফেললো হয়েছে। তার মানে কি, ডাচরা পাকাপাকি ভাবে ইন্ডিয়ায় একটা স্ট্রংহোল্ড তৈরি করার কোনো সুযোগ পায়নি। পর্তুগিজরা ডাউনফল হচ্ছে, ডাচরা এলো, ডাচরা উঠতে না উঠতে আবার ইংলিশরা চলে এলো, তো ডাচরা খুব একটা এস্টাবলিশ হওয়ার সুযোগ পায়নি, যেটা পর্তুগিজরা পেয়েছিল, রাইট? এবং পর্তুগিজরা যেহেতু প্রথম, ওরা যেহেতু প্রথম সি রুট আবিষ্কার করেছিল, ওদের একটা এজ তো ছিলই, কারণ প্রথম তারা সি রুট আবিষ্কার করে ইন্ডিয়াতে এই যে বিজনেসটা ডিসকভার করা, এই যে নিউ স্টার্ট আপ আইডিয়া ডিসকভার করলো পর্তুগিজরা, এটা তাদের একটা অ্যাডভান্টেজ, তার জন্য একটা অ্যাডভান্টেজ পেলো। ডাচরা সেটা পায়নি, আসতে না আসতে তাদের চলে যেতে হলো। ঠিক আছে,
কেন না ইংলিশরা চলে এলো, ব্রিটিশরাও সেরকম এলো এবং আসার পর থেকে স্ট্র্যাটেজিক্যালি পুরো এগোলো। তার ফলে কি ডাচরা যথেষ্ট মানে কম শক্তিশালী ছিল ইংলিশদের তুলনায়। একবার চিন্তা করো ইংলিশরা কত বছর ছিল ইন্ডিয়াতে, 200+ ইয়ার্স, ঠিক আছে, 200 বছরের বেশি। তাই তো, 200 বছরের বেশি যেই শক্তি টিকে থাকতে পারে একটা দেশে, তাদের সাথে ডাচরা পেরে উঠবে না খুব স্বাভাবিকভাবে। ওই জন্য ডাচরা বসতে না বসতে ইংলিশরা এসে ডাচদেরকে তাড়িয়ে দিল। এবং তার মধ্যে মেন ডাচ অ্যাংলো রাইভালরি কি মনে রাখতে হবে, ব্যাটেল অফ বেদারা। ব্যাটেল অফ বেদারা 1759, এটা হচ্ছে ল্যান্ডমার্ক একটা ইনসিডেন্ট ডাচ এবং ইংলিশ রাইভালরির জন্য, ঠিক আছে। এবং 1759-এর পর থেকে মোটামুটি ইংলিশটা তখন স্ট্রং হোল্ড নিয়ে নিচ্ছে। তার মানে কি আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম, একটা হচ্ছে পর্তুগিজরা, পুরো পর্তুগিজের হিস্ট্রি 150 বছর, মানে নট আ ম্যাটার অফ জোক, সেই পুরো স্ট্রং হোল্ডটা সবকিছু নিয়ে পড়লাম। তারপর ডাচরা আসতে না আসতে আবার উঠে যেতে হলো, কারণ ডাচদের অত বেশি শক্তি কিন্তু ইন্ডিয়াতে তারা কঙ্কার করতে পারেনি, কমার্শিয়ালি অত বেশি সাকসেসফুল হতে পারেনি। এবং আরেকটা ব্যাপার প্রশ্ন যেটা ডাচদের নিয়ে আসে পরীক্ষায়, সেটা হচ্ছে ডাচরা মেন কোন প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা করতো, সেটা হচ্ছে টেক্সটাইল, স্পেশালি কটন টেক্সটাইল। ওরা কিন্তু স্পাইসের প্রতি অত ইন্টারেস্ট ছিল না, ওদের হচ্ছে কটন টেক্সটাইলের উপর ডাচদের বেশি ইন্টারেস্ট ছিল, ঠিক আছে। এই কটন টেক্সটাইল প্রোডাকশন করতে করতে কিন্তু তারা মোটামুটি পক্ত হওয়ার আগে ইংলিশরা এসে ব্যাটল অফ বেদারা তাদেরকে হারিয়ে ইংলিশ ফুটহোল্ড তৈরি হয়ে গেল, ঠিক আছে। তারা কিন্তু 50 থেকে 75 বছর মোটামুটি অন অ্যান অ্যাভারেজ ছিল। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দিস সেকশন। আমরা এবার যাই স্লাইডে যেখানে ছিলাম। ঠিক আছে, অ্যাংলো ডাচ রাইভালরি, এটা তো দেখলাম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইন দিস সেকশন ইজ ব্যাটল অফ বেদারা 1759। কারো কোনো ডাউট থাকলে তলায় কমেন্ট বক্সে এগুলো পোস্ট করবেন। আজকে আমরা পর্তুগিজ এবং ডাচ করলাম। আজকে আমাদের অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস পার্ট 1 ক্লাস। পার্ট 2 তে আমরা কি কি দেখবো, ইংলিশ, ড্যানিশ এবং ফ্রেঞ্চ, ঠিক আছে। সেখানে অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ারটা একটা মানে ডিফারেন্ট বল গেম অল টুগেদার। তখন দেখবো যে কিভাবে মানে বিদেশি শক্তিরাও ইন্ডিয়াতে এসে যুদ্ধ করেছে এবং নিজেদেরকে এস্টাবলিশ করেছে। এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, কার্নাটিক ওয়ার, এগুলো সব ইংলিশ এবং ফ্রেঞ্চ, ইন্ডিয়া আর পাকিস্তানের মতো ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা, ঠিক আছে। সারাক্ষণ ওদের মধ্যে একটা যুদ্ধ থেকে যায়। নেক্সট পার্টে আমরা পড়বো। আজকে আমরা পড়লাম পর্তুগিজ, ডাচ, এই দুটো পার্ট। কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে নি। ফার্স্ট কোয়েশ্চেন, এগুলো সবই এই সেকশন থেকে এসছে পরীক্ষায়, পর্তুগিজ এবং ডাচ এই দুটো সেকশন থেকে এসছে। ফার্স্ট কোয়েশ্চেন, গোয়া ওয়াজ ক্যাপচার্ড বাই অ্যালবুকার ফ্রম রুলার অফ হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেট। গোয়া কোন রুলারের থেকে অ্যালবুকার পেয়েছিল? আনসারটা জানি, সবাই বলবে কি হবে, সুলতান অফ বিজাপুর বা রুলার অফ বিজাপুর। আনসার ইজ এ, বিজাপুর। ওকে। টু, উইচ পর্তুগিজ ভাইসরয় ফলো ব্লু ওয়াটার পলিসি? ব্লু ওয়াটার পলিসি আমরা দেখেছি, অ্যালমেডার ছেলেকে খুন করে ফেললো, তারপরে অ্যালমেডা পুরো অ্যারাবিয়ান সি এরিয়াটা পুরো ক্যাপচার করে ফেললো। পর্তুগিজের যে সি মনোপলি সেটা প্রথম এস্টাবলিশ করলো অ্যালমেডা। সেজন্য সি মনোপলির থেকেই আমরা বুঝতে পারছি ব্লু ওয়াটার পলিসি অ্যালমেডার। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আনসার হবে ফ্রান্সিসকো ডি অ্যালমেডা। ওকে, এগুলো সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় আসা কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট স্লাইডে যাচ্ছি। Dutch shifted their headquarters to Nagapatnam from নাগাপাটনামে তাদের হেডকোয়ার্টার শিফট করলো কোথায়? আগে হেডকোয়ার্টার কোথায় ছিল? কোচি, দামন, পুলিকাট, মাছলিপাটনাম। এটা আছে, মাসুলিপাটনাম আর মাছলিপাটনাম একই, ঠিক আছে। আনসার ইজ ডি, মাছলিপাটনাম বা মাসুলিপাটনাম, নানাভাবে প্রোনাউন্স করা যেত। নাম্বার 4, at which of the following places were first ever European township constructed? প্রথম ইউরোপিয়ান টাউনশিপ কোন জায়গায় কনস্ট্রাক্টেড ছিল? টাউনশিপ বলেছে, মাইন্ড ইট, প্লিজ ফলো দ্য কোয়েশ্চেন। টাউনশিপ বলেছে, টাউনশিপ কোথায় তৈরি হয়েছিল? সুরাট। সুরাট ইন্ডাস্ট্রিয়ালি
খুবই সাকসেসফুল একটা জায়গা, আজও গুজরাটের সুরাট ইন্ডাস্ট্রিয়ালি খুব একটা ভাইবেল জায়গা। তো টাউনশিপ সবার প্রথমে সুরাটেই তৈরি হয়েছিল। ওকে, এগুলো সব বড় পরীক্ষায় আসা কোয়েশ্চেনের কম্পাইলেশন। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি। সেন্ট জর্জ ফোর্ট, জাস্ট আ মিনিট। The St. George Fort built in which city in India in 1641? সেন্ট জর্জ ফোর্ট 1641 কোন সিটিতে তৈরি হয়েছিল? সেন্ট জর্জ ফোর্ট, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মাদ্রাজে তৈরি হয়েছিল। ঠিক আছে, প্লিজ রিমেম্বার দ্য আনসার। আমরা পরের ক্লাসে এটা নিয়ে আরো বিস্তারিত পড়বো, তখন বুঝতে পারবো। নেক্সট কোয়েশ্চেন, ভাস্কো ডা গামা ডাইড ইন ইন্ডিয়া, হোয়াট ইজ দ্য নেম অফ দিস সিটি? ভাস্কো ডা গামা কোন সিটিতে মারা গিয়েছিল? ঠিক আছে, আনসার কি হবে? কোচিন, সুরাট, দমন, দিউ। কি হবে আনসার? আনসার হবে দিউ। ঠিক আছে, দ্য ফার্স্ট অপশন। ভাস্কো ডা গামা গোয়াতে নয়, দিউতে মারা গেছিল। গোয়াতে উনি থাকতেন, বাট উনি মারা গেছিলেন দিউতে। কোয়েশ্চেন নাম্বার 7, which European was the last to India, মানে was the last to come to India হবে, হ্যাঁ, to come to India for trading purpose? কোন ইউরোপিয়ান সবার শেষে ট্রেডিং পারপাসে ইন্ডিয়াতে এসেছিল? এই কোয়েশ্চেনটা শুধুমাত্র আমাদের স্টেটের এক্সাম না, আরআরবি, এনটিপিসি বা এসএসসিজিএল ওই ধরনের এক্সাম না, এটা ইউপিএসসি তেও কোয়েশ্চেনটা করা হয়েছিল। ইউপিএসসি 2008 এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এটা ছিল যে কোন ইউরোপিয়ান শক্তি সবার শেষে ইন্ডিয়াতে এসেছিল। ওই যে প্রথমের যে ক্রোনোলজি স্লাইডটা, ওটা দেখেই আমাদের আনসার করতে হবে। আনসার হবে ফ্রেঞ্চ। ঠিক আছে, শেষ যে শক্তি যারা ইন্ডিয়াতে এসেছিল, শেষ ইউরোপীয় শক্তি, তাদের নাম হচ্ছে ফ্রেঞ্চ। ঠিক আছে, আরেকবার ক্রোনোলজিটা এখানে রিভাইজ করি। পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ড্যানিশ। ড্যানিশটা খুবই ছোট। ঠিক আছে, ড্যানিশরা বোধহয় 50 বছরও থাকেনি, খুবই মাইনর একটা, তাও আমাদের নামটা বলতে হয়। কোনো কোনো বইতে ড্যানিশের নামও মেনশন থাকে না। ঠিক আছে, কোনো কোনো বইতে কিন্তু ড্যানিশদের নামটাও মেনশন থাকে না, ওরা এতটাই আনইম্পর্টেন্ট। ঠিক আছে, ইংলিশ, ড্যানিশ, তারপরে ফ্রেঞ্চ। ঠিক আছে, তার মানে কি পর্তুগিজ, ইংলিশ, ফ্রেঞ্চ এরাই হচ্ছে মেন। মাঝখানে ডাচরাও আছে, ডাচরা কিছুদিনের জন্য এসেছিল এবং মোটামুটি একটা চেষ্টা করেছে, একটা ডিসেন্ট চেষ্টা করেছে। এবং ড্যানিশরা মানে খুবই নগণ্য, লাস্টে বিক্রি করে দিয়ে ইংলিশদের কাছে, ব্রিটিশদের কাছে সব বিক্রি করে দিয়ে তাদের চলে যেতে হয়েছে। ঠিক আছে, এতটাই লেস পাওয়ারফুল ছিল। সো দিস ইজ দ্য ক্রোনোলজি, এবং সেই ক্রোনোলজি বেসিসে এই কোয়েশ্চেন, which European was the last to come to India for trading purpose? Answer is French. ঠিক আছে, ওকে। সো দ্যাট ওয়াজ দ্য লাস্ট পার্ট অফ আওয়ার স্লাইড। ঠিক আছে, কোয়েশ্চেন্স গুলো সব আশা কোয়েশ্চেন পর্তুগিজ এবং ডাচ সেকশন থেকে। নেক্সট ক্লাসে আমরা ইংলিশ, ড্যানিশ এবং ফ্রেঞ্চ এই তিনটে পার্ট কমপ্লিট করব। ওখানে আরো ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আমরা আলোচনা করব। অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ান্স পার্ট 2 ক্লাসে, আজকে আমাদের ছিল অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ান্স পার্ট 1। ওকে, কারো কোনো ডাউট থাকলে প্লিজ কমেন্টে পোস্ট করবে, এবং এবং ইউ ক্যান টু ই লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। ওকে, ইউটিউবে গিয়ে লিখলে এই সেশনটা তোমরা ভিউ করতে পারবে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস। আজকে এই অবধিই থাকলো। থ্যাংক ইউ।